হ্যালো লিসেনার, আমার নাম হচ্ছে জয়। আমি এসেছি ধানমন্ডি থেকে। শুনি আপনার ঘটনা। অ্যাকচুয়ালি আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা হচ্ছে আমার আঙ্কেলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আঙ্কেল কিছুদিন আগে এই ঘটনাটা অ্যাকচুয়ালি আমার সাথে শেয়ার করেন। আঙ্কেল এখন ঢাকাতে নেই, তিনি এখন তার ওয়াইফের সাথে পাবনাতে থাকেন। তো সরাসরি আমি আমার ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটি অ্যাকচুয়ালি শুরু হয়েছিল প্রায় 5 বছর আগের ঘটনা। তো তিনি এবং তার ওয়াইফ একসাথে ঢাকাতে থাকতেন। তিনি একটি প্রাইভেট কোম্পানি জব করতেন আর তার ওয়াইফ একটি ব্যাংক জব করতেন আর কি। আচ্ছা। তো তারা অনেক থেকে চিন্তা করছিলেন যে ঢাকাতে একটি ফ্ল্যাট কিনবেন, তাদের সাধ্যের মধ্যে ফ্ল্যাট ঢাকাতে কেনারটি বা নিজের বাসা করে থাকতে চায়। তো তিনি যা করলেন হচ্ছে গিয়ে তিনি প্রতিদিন পেপারের বিজ্ঞাপনগুলো দেখতেন, অ্যাডের বিজ্ঞাপনগুলো দেখতেন। তো তিনি কি করলেন হচ্ছে গিয়ে তিনি একদিন পেপারে দেখলেন যে একটা জায়গায় লেখা ছিল সুলভ মূল্যে ফ্ল্যাট বিক্রয়। আচ্ছা। তো তিনি সেটা খুবই ইন্টারেস্ট হলেন এবং তার ওয়াইফকে বিষয়টা জানালেন, আর তার ওয়াইফ সম্মতি দিলেন। তো তারা ওই পেপারে যে অ্যাড্রেসটা দেওয়া ছিল মানে ফোন নাম্বারে কল করে আর কি। তো ফোন নাম্বারে কল করার পর তারা সে মালিকের সাথে যোগাযোগ করে এবং তারা কোনো কিছু অ্যাকচুয়ালি ভেবে না চিন্তা করেই ফ্ল্যাটটি কেনার সিদ্ধান্ত নেয়, যেহেতু ছিল তাদের সাধ্যের মধ্যে। আচ্ছা। তো তারা ফ্ল্যাটটি খুব অল্প সময়ের মধ্যে কোন রকম ঝামেলা ছাড়াই কিনে ফেলে। তো মালিক যথাযথ সময় তাদেরকে ফ্ল্যাটের চাবিটা বুঝিয়ে দেয়। তো তারা হয়তো ভেবেছিল যে নতুন একটি ফ্ল্যাট, তাদের হয়তো আর কোনো প্রবলেম থাকবে না, ঢাকা একটি নিজের বাসা, তাদের ভিতরে একটা আনন্দের অনুভূতি ছিল অন্যরকম। আচ্ছা। তো কি করলো যেটা হচ্ছে গিয়ে তারা যখন ফ্ল্যাটটিতে প্রবেশ করে তখন ছিল সন্ধ্যাবেলা। তো আমরা যখন সাধারণত একটা নতুন বা অনেক পুরনো একটা ঘরে বা একটা কিছু যখন খুলি তখন যেমন একটা ভাবসা একটা গন্ধ বের হয় আর কি। তো সেই ফ্ল্যাটটি খোলার পর একটা ঠান্ডা বাতাস আঙ্কেলের গায়ে এসে লাগে, আর হচ্ছে গিয়ে একটা ভোটকা গন্ধ। তারা দুজনই একসাথে জিনিসটা এক্সপিরিয়েন্স করে। তো ব্যাপারটা ছিল অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড। তো এটা করার পর তারা আসলে ওইটা জিনিসটা ওইভাবে নেয়নি। তো তারা ভেতরে ইন করার পর তাদের ছোট বাচ্চা ছিল 4 বছরে। তো বাচ্চারা শুধু এগোর ওগর করছিল খুশিতে। তো যাই হোক, এভাবেই সময় যাচ্ছিল। তো আঙ্কেল প্রতিদিন অফিস থেকে এসে তার ওয়াইফকে নিয়ে মার্কেটে যেত এবং টুকটাক জিনিস এনে কেনাকাটা করতো এবং তাদের ফ্ল্যাটটি ছিল ফ্ল্যাটটি আর কি সাজাতো আর কি। তো এভাবে 2-3 সপ্তাহ হবে ফ্ল্যাটটি সাজিয়ে ফেললো আর কি। তো অ্যাকচুয়ালি তারা প্রবলেমটা গেস করলো কি, মানে প্রবলেম হচ্ছে গিয়ে প্রতিদিন সন্ধ্যার পরে তাদের ফ্ল্যাটটি প্রচন্ড রকমের ঠান্ডা হয়ে যেত। আচ্ছা। কিন্তু তখন কিন্তু অ্যাকচুয়ালি ছিল গরমের দিন। তো প্রচন্ড ঠান্ডা হওয়ার কারণে আরেকটা ছিল হচ্ছে ভোটকা একটা গন্ধ পেত, খুব পচা একটা গন্ধ, মানে কোন একটা জিনিস মরে গেলে যেমন একটা গন্ধ বের হয়। তো তারা সেই গন্ধের উৎসটা অ্যাকচুয়ালি খুঁজে পেত না। তো তারা কি করতো, পাশে যে ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞেস করতো আপনাদের এখানে কোনো ইঁদুর বা পেরাল বা কিছু মরেছে কিনা। তো তারা বলতো যে না, এরকম তো কিছু পাচ্ছি না, আপনারা তো ভুল শুনছেন বা ভুল করছেন আর কি, ফিল করছেন। তো তারা আবার তাদের ফ্ল্যাটে চলে আসতো। তো তারা একই জিনিস আবার ফিল করতো। তো তারা কি করতো, ওই গন্ধটা দূর করার জন্য মাঝে মাঝে পারফিউম ইউজ করতো, যেন গন্ধটা একটু কমে যায়। তো যাই হোক, এইভাবে চলছিল। তো এক রাতের ঘটনা, বিছানায় আঙ্কেল আর তার ওয়াইফ আর মাঝখানে তার বাচ্চারা ছিল। তো আঙ্কেল হঠাৎ করে রাত তখন 12:30 হবে, তার ঘুম ভেঙে গেল এবং তিনি একটা শব্দ শুনলেন যে কেউ পা টেনে টেনে তার বেডরুমের দিকে আসছে। আচ্ছা। পা টেনে হাঁটার শব্দ।
তার বেডরুমের দিকে আসছে এবং হয়তো তার হাতে বা কোনো ধারালো একটা কিছু বা কোনো ধাতু জাতীয় কিছু হবে যা মেঝের সাথে ঘর্ষণ খেয়ে শব্দ হচ্ছে। আচ্ছা মানে ক্যাচ এরকম জাতীয় একটা শব্দ হচ্ছে। আচ্ছা তো যাই হোক শব্দ হচ্ছে, তো উনি উঠে বসলেন এবং তার ওয়াইফকে উঠে বসালেন এবং ডাক দিলেন। তো ওয়াইফ মানে উঠলো, উঠার পরে তো শব্দটা কিসের, তো তারা খুব ভয় পেল। তো শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো এবং তাদের একেবারে বেডরুমের কাছাকাছি চলে আসলো। তো তারা খুবই ভয় পেল। ভয় পাওয়ার পরে তারা শুধু দে কলিং গড সেভ আস। তো যাই হোক, তো এরকম অনেকক্ষণ বসে থাকার পর বাড়ির সাউন্ডটা আস্তে আস্তে আবার কমে যেতে লাগলো, মানে সেটা আবার পেছন দিকে চলে যাচ্ছে। তো আঙ্কেল কি করলো, আঙ্কেল আপনার উঠলো, সাহস করে উঠে দেখলো কোথাও কেউ নেই। তারপর সে হেঁটে হেঁটে আপনার দেখলো কোনো চোর টোর হবে কিনা। তো ড্রয়িং রুমের দিকে গেল। ড্রয়িং রুমে গিয়ে যে জিনিসটা দেখলো সেটা হচ্ছে গিয়ে কয়েকটা মানে মানুষের কয়েকটা কাটা আঙুল পড়েছিল মেঝেতে, আর কিছু ফোটা ফোটা রক্ত। তো ড্রয়িং রুমের ভেতরে তো সে মানে প্রচুর রকমের ভয় পায় এবং চিৎকার করে ডাকে, আসো দেখে যাও এটা কি। হ্যাঁ, তো তার ওয়াইফও আসে। আসার পরে দুজনেই একসাথে দেখে, সেটা একসাথে এক্সপিরিয়েন্স করে এবং স্টপ। তো যাই হোক, তারপরে এবং কিছুক্ষণ পরে প্রায় 2-3 মিনিট পরে তার চোখের সামনে আবার জিনিসটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়। আচ্ছা, তো তারা খুবই জিনিসটা শকে, কি হলো জিনিসটা। তো যাই হোক, তারা তখন শুধু সকাল হওয়ার অপেক্ষায় এবং তার ওয়াইফ বলে যে এখানে থাকা দরকার নেই, চলো যাই। তখন ওই আঙ্কেল একটা উত্তরাতে একটা পরিচিত চাচার বাসা ছিল, সেখানে চাচার বাসা চলে যায় এবং চাচাকে সব শেয়ার করে। তো চাচা বলে যে দাঁড়াও, আমার একটা পরিচিত খুব ভালো হুজুর আছে, তো হুজুরকে পাঠাই বা হুজুরকে নিয়ে যাই, তো তিনি হয়তো জিনিসটা সলভ করতে পারবে। তো হুজুর গিয়ে হয়তো ওই জিনিসটা আপনার ফ্ল্যাটটিতে ভালো করে বান টান দিয়ে দেন আর কি, যেন কোনো খারাপ কিছু ভেতরে প্রবেশ করতে না পারে বা কিছু যেন ক্ষতি না হয়। তো এরকম যাওয়ার পর প্রায় 1 সপ্তাহ পরে যখন তাদের ভেতর থেকে ভয়টা চলে যায়, সবকিছু স্বাভাবিক হয়, তো আবার সিদ্ধান্ত নেয় যে তারা তাদের আগের ফ্ল্যাটে করবে। তো তাদের আগের ফ্ল্যাটে যায়। তো এভাবে কিছুদিন চলতে থাকে, 3-4 সপ্তাহ চলতে থাকে। চলতে থাকার পর তো 3 সপ্তাহ পরে মনে হবে, তো রাতের বেলা আঙ্কেলের ঘুম একটু পাতলা ছিল, যার কারণে রাতের বেলা মধ্যরাতে আঙ্কেলের ঘুম ভেঙে যায়। তো তিনি সেই আগে পরিচিত সঙ্গে তার ঘুম ভাঙে এবং সে শুনতে পায় যে সেই পায়ে টেনে টেনে কেউ হাঁটছে এবং ধাতু কোনো জিনিস হবে যেটা মেঝের সাথে ঘর্ষণশীল শব্দ হচ্ছে। তো শব্দটা আস্তে আস্তে বাড়ছে। তো তিনি তার ওয়াইফকে ডেকে তোলেন, তিনি ওঠে এবং দুজনেই আবার এক্সপিরিয়েন্স করে এবং তারা এবার কি করে, তারা এবার প্রচন্ড রকমের ভয় পায় এবং ভয় পেয়ে তারা দুজনকে ধরে একসাথে বসে থাকে এবং তাদের দৃষ্টি থাকে একদিকে যে ওই মেঝের দিকে, এই বেডরুমের দরজার দিকে কেউ ঢুকলো কিনা। তারা তখন একটাই চিন্তা করেছিল ভেতরে কেউ ঢুকবে, হয়তো তাদের হাতে, হয়তো তারা দেখবে যে তার হাতে ধারালো কিছু একটা মাথাতে ক্ষতি করবে। তো যাই হোক, ওইটা দরজা পর্যন্তই আসে, বেডরুমের ভেতরে ঢুকে না। তারা শুধু বিছানার উপর থেকে ওই জিনিসটা ছায়াটা দেখতে পায়। আচ্ছা, তো ওই জিনিসটা ওইভাবে অনেকক্ষণ থাকে, তারা শুধু আল্লাহকে ডাকতে থাকে। যাই হোক, তারপর কিছুক্ষণ পরে থাকার পর ওই জিনিসটা আবার আস্তে আস্তে পেছন দিকে মুভ করে আর শব্দটাও আস্তে আস্তে কমে যায়। এক সময় তারা এমন অবস্থা হয় মানে বিছানা থেকে নামতেও সাহস পায় না। তারপর আস্তে করে কিছুক্ষণ পর আর কি বিছানা থেকে নামার পরে মানে দেখে কেউ আছে কিনা, দেখে কেউ নাই, মানে খুব সংসার। তারপর ওনার ওয়াইফ সিদ্ধান্ত নেয় যে এখানে থাকা যাবে না, চলো আমরা রাস্তায় যাই, অন্য কোথাও গিয়ে দাঁড়াই, কারণ এখানে অ্যাকচুয়ালি আমাদের ক্ষতি হতে পারে। তখন তারা কি করলো, তারা রাস্তায় নেমে আসলো। আর তাদের রাস্তায় নেমে আসার পর তারা একটা চিন্তা করলো যে এখন রাতে কাউকে ডাক দিলে কেউ আসবে বা কেউ আসবে না, আর এত রাতে কেউ ডাক দিলে আসেও না, সবাই সবার সেফটিটা চিন্তা করে। তো আমাদের ফ্ল্যাটটি ছিল আবার 3rd ফ্লোরে, যার কারণে তারা রাস্তায় দাঁড়িয়েই আপনার 3rd ফ্লোরের বারান্দাটা স্পষ্ট দেখা যায়, এপাশ ওপাশ দেখা যায়। তো তারা দেখলে
তারা দেখলেন যে কিছুক্ষণ পরে যে একটা মহিলা ওই বারান্দায় এসে দাঁড়িয়েছে এবং মহিলাটা অস্বাভাবিক লম্বা। তারা খুব ভয় পেলেন এবং তারা একটু অবাক হলেন যে তারা তো ঘরে লক করে এসেছিল, ফ্যান লক করে এসেছিল, তাহলে কিভাবে তিনি সেভাবে। মহিলাটা সাথে কিছু ছিল? হ্যাঁ, সাথে কিছু ছিল। তখনই ভয় পেয়েছে যে তার সাথে ছিল একটা ধারালো একটা জিনিস এবং ল্যাম্পপোস্টের আলোতে সেটা চকচক করছিল। তারা বুঝতে পারছে যে কিছু একটা হয়তো হাতের ভিতর ছিল। তার মানে যে শব্দ তিনি তারা কয়েকদিন ধরে ফ্ল্যাটে পাচ্ছিল এবং ঘুষে নেওয়ার যে শব্দটা হচ্ছিল, বোঝা যাচ্ছে যে এই মহিলাই সেই মহিলা। এবং নিশ্চয়ই তারা কোথাও গিয়েছিলেন এবং খোঁজ খবর নিয়েছিলেন এই সম্পর্কে, যে নিশ্চয়ই হুজুরের কাছে গিয়েছিলেন এরপরে, এবং সেই মহিলার সম্পর্কে জানার পরে নিশ্চয়ই ওই বাসার ভদ্রলোকের সাথে কাছেও জিজ্ঞেস করেছিলেন যে এই ঘটনা কি, মানে বাড়িওয়ালাকে কি জিজ্ঞেস করেছিলেন? না, বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেনি, মানে আগের যে মালিক ছিল তার কাছে জিজ্ঞেস করেন। সেটাই বলছি যে মানে মালিককে জিজ্ঞেস করেছেন। এবং মালিক তখন কি বললেন, কেন তারা এরকম প্রতিদিন রাতের বেলায় কেনই বা এরকম আঙুল কাটা অবস্থায় দেখলেন এবং সেখানে রক্তের কিছু ফোঁটা, কেনই বা এই বৃদ্ধ মহিলাকে দেখলেন? নিশ্চয়ই এই বাড়িটার পেছনে একটা গল্প আছে, সেই গল্পটা কি? সেই গল্পটা হচ্ছে কি, তারা আসারও প্রায় 3 বছর আগে হয়তো হবে। তো একটা ফ্যামিলি আসে এবং সেই ফ্যামিলিতে একটা মহিলা ছিল। সেই মহিলা একটু অস্বাভাবিক আচরণ করত এবং যার মাথায় অ্যাকচুয়ালি প্রবলেম ছিল। তো সারাক্ষণ সে মহিলাকে মানে ছেকল বা রশি এগুলো দিয়ে বেঁধে রাখা হতো আর কি। তো মহিলা একটা কথা বলতো যে আমি যখন ছাড়া পাবো তোদের সবাইকে মারবো। তো বাসার লোকজন চিন্তা করতে যে পাগল কি বলবে, পাগল আর তিনি বা কি করবে, ঠিক আছে। তো একদিন রাতে ঘুমিয়েছিল, তো ওই মহিলা ঘুম থেকে ওই মাঝরাতে ওই মহিলা কি করে, ওই যে কাজের মেয়ে থাকে, কাজের মেয়েকে ওই রান্নাঘরে গিয়ে রামদা দিয়ে কুপিয়ে মারে। তো ওই কাজের মেয়ে আবার চিৎকার করে, চিৎকার শুনে সবাই দৌড়ে আসে এবং দৌড়ে এসে দেখে যে মেয়েটা দাপড়াচ্ছে, মানে ততক্ষণে ডেট মারা গেছে। তো ওই মহিলা কি করে, ওই মহিলাকে ধরার আগেই ওই মহিলা আবার রামদা দিয়ে নিজের ঘাড়ে নিজে বসিয়ে দেয় আর কি। তো ওই মহিলাও সাথে সাথে, তার মানে দুজনেরই অপঘাতে মৃত্যু হয় এবং সেই মৃত্যুর কারণে এই বাসাটা অভিশপ্ত। এবং আমি একটা কথা শুধু বলবো, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি একটা কথা শুধু বলবো যে আসলে আপনি যে কোনো ধরনের এই ধরনের কোন একটা মানে প্যারানর্মাল স্টোরি যদি শোনেন বা যে কোনো ধরনের এরকম হরর কোন ফিল্ম যদি দেখেন, আপনি দেখবেন যে প্রথমেই লোভনীয় কোন একটা অফার থাকে এবং প্রথমেই দুটো রাস্তা নির্ধারণ করা থাকে, যে একটি রাস্তায় গেলে আপনার খুব সহজে আপনার প্রাপ্তি ঘটবে এবং একই রাস্তায় গেলে আপনার সেই প্রাপ্তি ঘটতে অনেকটা কষ্ট করতে হবে। সাধারণত ঘটনাগুলোতে এরকমই থাকে। এই যে ভদ্রলোক যার কথা আমরা বলছি, তিনি পেপারে একটা বিজ্ঞাপন দেখলেন বা কোথাও একটা বিজ্ঞাপন দেখলেন যে বাড়ি খুব কম মূল্যে একটা বাড়ি পাওয়া যাচ্ছে, এবং এই বাড়িটা পেয়ে তিনি যতটা খুশি হয়েছিলেন, শেষ হয়েছিল অবস্থাটা কিন্তু ঠিক ততটা অখুশি হয়ে। তো সাধারণত এই গল্পের মানে মোটামুটি এগুলো না একটা মানে ফর্মুলার মধ্যে আপনি চাইলে ফেলতে পারবেন যে এইরকম ধরনের একটা ব্যাপার ঘটে যায় যে সবসময় দেখবেন যে শুরুর দিকে দুটো রাস্তা। আপনি সাধারণ একটা ঘটনার কথা চিন্তা করেন যে আপনার আজকে রাতেই ইচ্ছা করছে যে বাড়ি যেতে বা কোথাও যেতে, এবং আপনার মনে হয় আপনাকে তখন কেউ একজন বলবে যে এত রাত্রে বাড়ি থেকে বের হওয়া ঠিক হবে না, কালকে সকালে যেও। দুটো রাস্তা কিন্তু, একটা হচ্ছে কালকে সকালে গেলে আপনি যে অস্থির হয়ে গেছেন বাড়িতে যেতে, আপনাকে আরো কিছুটা সময় কষ্ট করে অপেক্ষা করতে হবে। আরেকটা হচ্ছে না, এখনই যাই না কেন, তাহলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো। সবসময় আমরা মানে মোটামুটি তাড়াহুড়া করি বা সবসময় আমরা অতটা চিন্তা না করেই যখন সিদ্ধান্ত নেই, তখনই এই ঘটনাগুলো ঘটে। যাই হোক, দেখি SMS এ কি আর বলছেন আপনারা। যে ঘটনার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম সেই ঘটনা এখন যাচ্ছি, এবং এই ঘটনার সাথে জড়িয়ে আছে অনেক কিছু, জড়িয়ে আছে ভয়, জড়িয়ে আছে মৃত্যু, জড়িয়ে আছে মৃত্যুর পরবর্তী আরো কিছু মুহূর্ত। সো দেরি না করে সরাসরি চলে যাব ডক্টর আলিফের কাছে এবং শুনবো তার সেই দারুণ ঘটনাটি। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি কিছু ঘটনা নিয়ে। তো শুরুতেই দুজনকে ধন্যবাদ না দিলেই না, আমার আজকে রাস্তার সঙ্গী
বিপুল এবং ইমরান দুজনেই আজকে স্টুডিওতে এসছে আমার ঘটনা আর শোনার। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে মানে শুরু থেকে অনেক দিন থেকেই আমাদের কিছু কিছু পছন্দের মানুষ যারা পছন্দের তালিকায় রয়েছেন, যারা আপনাদের ঘটনা শোনাচ্ছেন, তাদের ঘটনা আমি আজ পর্যন্ত কখনো শুনি নাই যে আপনাদের খারাপ লেগেছে। আশা করছি আজকেও খারাপ লাগবে না। ফিমানিল্লাহ। রাসেল ভাই, তো যে ঘটনাটা বলবো তিনি আমার পেশেন্টেরই একজন রিলেটিভ। আমি ওনার ঘটনা আগে একবার শেয়ার করেছি আপনাদের কাছে। তো মুক্তিরই যে পেশেন্ট আসছিলেন আমার কাছে, তারই আরেকজন আত্মীয়, তার রেফারেন্স এসছে আমার চেম্বারে এবং আসার পরে, এবং সে আমার কাছে পারমিশন নিয়ে ঘটনা শেয়ার করে। তো তার সাথেই ঘটা 1989 সালে সেই ঘটনাটা আমি আজকে শেয়ার করব। তো 1989 সালে উনি যখন দিনাজপুর থেকে ট্রান্সফার ওনার বাবা ঢাকায় আসেন, তখন আসে হচ্ছে কলাবাগানে, জায়গাটার নাম বলছি না, কলাবাগানের একটি বাসায় তারা ওঠেন এবং বাসাটির স্ট্রাকচার হচ্ছে দোতলা এবং নিচতলায় একটা দারোয়ান থাকে, কিন্তু নিচতলায় কোনো মানুষ থাকতেন না। তো দোতলায় যখন তারা ওঠেন, তার মা বেঁচে ছিলেন না যখন আসেন। তো এবং আমি একটা কথা বলি যে এই ঘটনা শোনার সময় মানে আমার মনে হয় যে ভালো ফিল করার জন্য প্রত্যেকে তো নিজের বাসার কথাটা চিন্তা করতে পারে, তাই না? নিজের বাসার ভেতরটা চিন্তা যদি করতে সবাই পারে। একটু ফিল করে যে বাসাটা এরকম হবে, তাহলে আমি একটু স্ট্রাকচারটা বলে দিই। তো বাসাটা এরকম ছিল যে বাসাটা দোতলা এবং পুরো ফুল ফ্লোর জুড়েই ওনারা থাকতেন। তো ওই বাসাটার মধ্যে 3টা রুম ছিল, 3টা বেডরুম ছিল। একটা বেডরুমে ওনার নানি থাকতো, একটা ওনার বাবা, এবং একটা যে আমি যার ঘটনা বলছি সে, আর একজন বুয়া ছিলেন তাদের বাসায়। তো ঘটনাটা শুরু হয় 1989 সালে। প্রথম উনি যখন ফিল করে, তো কলাবাগানে একটি স্কুলে সে পড়াশোনা করতেন। তখন তার বয়স ছিল রাসেল ভাই 16 বছর। তো যে সময় সে বাসায় আসে, ওই দিন যেদিন ঘটনাটি শুরু হয়, ঘটনার শুরুর দিন সে বাসায় আসে, মানে এই বাসায় শিফট করার 1 সপ্তাহ পরে, স্কুলে ভর্তি হবার 1 সপ্তাহ পরে। তো সে ঘুমিয়ে পড়ে বাসায় আসার পরে, দুপুরের যে রেস্টটা সবাই নেয়, সে যখন ঘুম থেকে ওঠে ঠিক মাগরিবের আজান দিবে আগ পর্যন্ত, সবাইকে আবারও বলি মাগরিবের নামাজের ঠিক আজানের ঠিক 5 থেকে 10 মিনিট আগে সে এরকম জিনিসটা ফিল করতে থাকে যে তার খাটের পাশে কেউ নড়ছে। আচ্ছা, তা আপনি যদি কেউ খাটের পাশে নড়ি, বুঝতে পারি যে কেউ আছে পাশে। তো সে যখন চিন্তা করলো আমার বাসায় আমার বাবা আসে রাতে 8টায়, আমার নানি অসুস্থ, সে হুইল চেয়ারে মুভ করে, রুম থেকে বের হতে পারে না, আর বুয়া আমার পাশে এসে শুবে না, তাহলে আমার পাশে কে? সে যখন চোখ খুলে পাশে ডান পাশে কাজ হয়, সে বাঁ পাশে শুয়েছিল। কাজ হওয়ার পরে দেখে যে তার মতো হুবহু একজন মানুষ তার দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে হেসে যাচ্ছে, তো যাচ্ছে সেম তার মতো সেই একই ড্রেস পরা, ঠিক যেভাবে সে পা দিয়ে, মানে শুধু মাথায় একটা মিরর বসানো, বেডের মাঝখানে একটা মিরর বসানো। তো সে ওইটা দেখে এক চিৎকারে জ্ঞান হারিয়ে ফেলে, এবং যখন জ্ঞান ফেরে তখন সে তার বুয়াকে জিনিসটা বলে, বুয়া আমি এরকম দেখছি, বা যে সে জানানোর পরে বুয়া তার বাবাকে জানায়, এবং সে তার বাবাকে জিনিসটা আবারও পরিষ্কার করে খুলে বলে। কিন্তু বাবা তো মানার মতো মানুষ না, সে এসব জিনিস বিশ্বাস করে না, এবং বলে যে তোর এটা ঘুমের কারণে হয়েছে, তুই এখন থেকে দুপুরে ঘুমা বাদ দে, দুপুরে এমনিতেই ঘুমানো ভালো না। তো ঠিক 3 দিন পর ছিল শুক্রবার, জুম্মার নামাজ পড়ে বাবা আসলেন বাসায়, এবং দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার মতো রুমে ছিল। তো তার বাবা দুপুরের ঘুমটা শেষ করে ঠিক আমি আবারও বলছি মাগরিবের নামাজের আগ মুহূর্তে তার যখন ঘুমটা ভাঙে, চোখ খুলে যখন বেডে উঠে বসে, তখনই দেখে যে বারান্দায় একজন লোক দাঁড়িয়ে আছে। কিন্তু ওই বাসার কর্তা হিসেবে তিনি একাই পুরুষ মানুষ ছিলেন, ওই বাসার কোনো পুরুষ মানুষ ছিল না। একজন লোক বারান্দায় দাঁড়িয়ে আছে এবং উল্টো হয়ে। সে যখন সামনে উঠে, মানে হকচকিয়ে উঠে সামনে যায়, যা বলে আপনি কে? তো ফট করে লোকটা যখন ঘুরে, তখন দেখে অপলক দৃষ্টিতে সেই তার মতোই একটি মানুষ বারান্দায় দাঁড়িয়ে আছে। এইটা দেখে সে দৌড়ে নিচে যায়। নিচে যে আপনার কর্মরত দারোয়ান ছিল তাকে বলে এই ঘটনা। তো দারোয়ান উপরে উঠে এসে দেখে কেউ নাই। তাহলে আমার মেয়ে যেটা দেখেছে সেটা কোনোভাবে মিথ্যা না, তো তুমি আমাকে বলো এটার সলিউশন কি? তা বলে যে আপনি এই কাজটা করতে পারেন, নতুন আসতেন তো, হতে পারে এরকম কোন সমস্যা, বা আপনি জাস্ট কারো মানে শরণাপন্ন হন। তো সে একজনের ঠিকানা দেয় ডেমরায়। তো ডেমরা এক হুজুরের ঠিকানা দেওয়া হয়। তো সেই হুজুরের কাছে যাওয়ার পরে তাকে খুঁজে পায় না, মানে সে ওই মুহূর্তে ওই জায়গায় ছিলেন না। তো তার অ্যাসিস্ট্যান্ট তাদেরকে দেখে সাথে সাথে বলে যে আমি আপনাদের বাসায় যাবো, এবং কোনো কিছু বলার সুযোগও দেয় নাই যে কি ঘটেছে কি না, বলে চলেন। লোক তাদেরকে বলে চলেন, আমি ওনারই অ্যাসিস্ট্যান্ট। তো সে যখন আপনার কলাবাগানে আসে পরে বাসায় ঢোকার সাথে সাথেই বলে যে আমি গেট দিয়ে ঢুকবো না,
বলে যে না কেন আপনি ঢুকবেন না, বলে আপনি আমাকে কলাস্টেবল গেট দিয়ে না ঢুকে বাইরে বসার ব্যবস্থা করেন। তো বাইরে যখন সে বসে পুরো বাড়িটার চোখ বন্ধ করে ফিল করছিল, তখন সে বারবার মানে ওই লোকের দিকে তখন যখন চোখ পড়ে, ওখানে ওই ফ্যামিলির সবাই প্রস্তুত ছিল, না নানি আর বুয়া ছাড়া উপস্থিত ছিল ওই মুহূর্তে, তখন দেখে যে ওই লোকটি চোখ বন্ধ করার অবস্থায় বিড়বিড় করে কি জানি পড়ছে এবং বারবার জিহ্বা বের করছে, সেই হুজুরটা। তো এখন যেটা বলবো সবাই একটু মনোযোগ দিয়ে শুনলে খুবই ভালো। এখন উনি যেটা করে, সে বলে যে আমি তো এই বাসায় ঢুকবো না, আমি এখন পুরো বাসা হাঁটবো পিছন দিয়ে। হুজুর বলছেন। তো সে ডান হাত যেদিকে ছিল সেদিক থেকে পুরো বাসাটা আস্তে 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 একটু পানি ছিটিয়ে ছিল বলে আমাকে আগেই বলেছিল যে আমাকে এক গ্লাস পানি দেন। তো পানিটা ছিটিয়ে সারা বাসা যখন ঘুরে তাদের কাছে আসার ওই মুহূর্তে তার রক্তবমি বের হওয়া শুরু করে হুজুরের। হঠাৎ করে রক্তবমি, এবং এমন রক্তবমি দেখে সবাই ভয় পেয়ে যায়। তো ধরে তাকে পাশেই একটা হসপিটালের কাছে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে লোকজন মুখ পাশ করতে করতে ওইখানে হসপিটালে তার মৃত্যু ঘটে। বহুত চিকিৎসক বলে যে না উনি বেঁচে নাই, কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওনার কোন অস্বাভাবিক মৃত্যু না আসল ভাই। ব্লাড প্রেশার ছিল, আর কিচ্ছু ছিল না, কোনো প্রবলেম ছিল না, না হার্ট অ্যাটাক, না ব্রেন স্ট্রোক, না কোন ধরনের সিরেব্রাল হিমোরেজ বা কিছু বলেন অনেকে ইন্টারনাল ব্লিডিং যেটা হয় আমাদের শরীরের ভেতরে, এরকম কোনো কিছু না। আপনি একজন ডাক্তার হিসেবে আরো ভালো বলতে পারবেন সেটা, মানে সেরকম ধরনের কোনো কিছু আভাস পাওয়া যায়নি। তো ওনারা ওখান থেকে চলে আসে এবং তার আত্মীয় স্বজন এসে, মানে তার লোকজন এসে যখন তার ডেড বডি নিয়ে যায়, সে আর ওটা নিয়ে বেশি একটা ঘাটাঘাটি করে না এবং কেউ তাকে একটা মাত্র কথাও জিজ্ঞেস করে নাই যে উনি কিভাবে ওনার এরকম হলো। তার হচ্ছে বাসায় আসার পরে এরপর থেকে রাসেল ভাই শুরু হয় ঘটনার পর ঘটনা। এই হুজুর থেকেই ঘটনার পর ঘটনা। ঘটনায় ঢুকছি আমরা আসলে। আমরা তখন বললাম, স্টার্টিং এ বললাম, ওই দিন রাতের বেলা রাসেল ভাই যেদিন হুজুর এসেছিল সেদিন রাতের বেলা হঠাৎ করে কাজের বুয়ার ঘুম ভাঙে রাত 2টার দিকে। ঘুমটা এরকম ভাবে ভাঙে যে কাজের বুয়াকে কেউ ডাকছে রুম থেকে। তখন বুয়া যখন ঘুমটা ভেঙে পরিষ্কার ভাবে জাগে, দেখে যে যার ঘটনা আমি বলছি তার নাম তুলি, তার রুম থেকে একটি শব্দ ভেসে আসছে এবং বুয়াকেই ডাকছে। বুয়াটি যখন দরজার কাছে যায়, দরজা দুবার নক করে, কিন্তু কোনো শব্দ নাই, কোনো সাউন্ড নাই। আবার বুয়া মনে করে যে এটা তো ঘুমের মধ্যে হতে পারে, আবার রুমে চলে যায়। এবং নক তখনও চলছে না, তখন রাসেল ভাই নক ছিল না। বুয়া তখন রুমে এসে পড়ছে। রুমে আসার পরে সে আবার যখন তার নিজের পজিশনে ঘুমোতে যায়, তখন আবারও সাউন্ড আসে নকের ভিতর থেকে ডাকছে বুয়াকে, এই বুয়া দিকে আসো, এরকম কিছু একটা। তো সে যখন কাছে যায়, কাছে যাওয়ার পর দেখে যে শব্দ নাই, তো সে জাস্ট কৌতূহল বশত দরজাটা খোলার পরে তার পায়ের মধ্যে কিছু একটা আটকায়। তো সে যখন হাতের কাছে সুইচ ছিল, কিন্তু সে তো জানে, লাইট জ্বালানোর পর দেখে যে পায়ের সামনে তুলি পড়ে আছে। আচ্ছা, এবার তুলির ঘটনা বলি। 3 দিন পর যখন হুশ আসে হসপিটালে তুলির, তো সে যখন শঙ্কামুক্ত হয় এবং ডাক্তাররা বলে যে এটা কোনো রিজন না, এমনি হয়তো বা কোনো কিছু তো দেখে ভয় পেয়ে গেছে। এবার তুলির কথা বলি। সে আপনার ওই দিন রাতের বেলা ঠিক বুয়া ঘুম ভাঙে আধা ঘন্টা আগে তার ঘুম ভাঙে, বলে রাত 1টার দিকে ঘটনা। বুয়া তো বলতেছে বুয়ার ঘটনা অনুযায়ী রাত 2টার দিকে ঘটনা ঘটেছে। তো সে বলে যে রাত 1টার দিকে হঠাৎ করে আমি খুব সজোরে শব্দ পাই, আমার ঘুম ভাঙে এবং শুনতে পাই যে আমাদের ওই রুম থেকে বুয়া ডাকছে। আমি দরজাটা খুলি, বুয়া চিৎকার করছে, কিন্তু দরজা খোলার সময় নিচ থেকে দেখি যে ড্রয়িং রুমের লাইটটা জ্বালানো। আমি যখন দরজাটা খুলে যখন ড্রয়িং রুমে ঢুকি, যে জিনিস দেখার জন্য রাসেল ভাই আমার নিজেরই বুক কাঁপছে, যে জিনিস দেখার জন্য আমি কখনো মানে বুঝি না এগুলি আমি দেখতে পারি কখনো, বা এগুলি মানুষকে দেখে আদৌ, সেটা তার ড্রয়িং রুম ভর্তি কোনো ফার্নিচার নাই, কিচ্ছু নাই, কিন্তু ওই ড্রয়িং রুম ভর্তি লাশের পর লাশ, ডেড বডি স্তূপ আকারে। আপনি দেখবেন যে গাড়ি যেরকম আপনার যেখানে ঠিকঠাক করে স্তূপ আকারে রাখে নষ্ট গাড়িগুলা, ঠিক তেমনি ডেড বডিজ গুলা স্তূপ আকারে পুরো রুম ভর্তি। ওই জন্যই বললাম যে শুধুমাত্র ইমাজিন করুন যে এটা দেখার পরে সে সাথে সাথে তার রুমের দরজা লাগানোর পরে, যেটা আমি রাসেল ভাই আপনাকে বলি না, আসল টুইস্টিং ঘটনা যেটা আমি আপনাকে বলি নাই, সে যখন দরজা লাগিয়ে ভয় নজরের নিঃশ্বাস ফেলেছে, তখন তার বেডের মধ্যে একটা মেয়েকে দেখতে পায় এবং যার সারা শরীর থেকে রক্তই পড়ছে, শুধু রক্তই পড়ছে, এবং হাসছে যে দাঁতগুলো সব লাল লাল রক্তে আছে এবং
এত বিচ্ছিরি ঘটনা দেখে সে ওই মুহূর্তে সে জ্ঞান হারিয়ে ফেলে। তো যখন হসপিটালে উঠে তখন তার বাবা বলে, না এরকম ভাবে আর কোনোভাবে থাকা সম্ভব না, আমাদের এই বাড়িটা ছাড়তে হবে। তো এই বাড়ির যিনি মালিক সে একজন ডক্টর, এবং যখন মালিককে বলা হয় যে আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, আপনাদের বাসায় শুক্রবারে দাওয়াত রইল। তো শুক্রবারে যখন দাওয়াত দিলেন ওই লোকটি তাদের বাসায় আসে এবং দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তাকে বিষয়বস্তু সব খুলে বলেন যে এই ঘটনা আমরা ঘটছে আপনাদের বাসায়, আমরা এই বাসাটা থাকবো না। অ্যাডভান্স রিলেটেড কথাবার্তা বলতে বলতে এমন সময় বুয়ার চিৎকার দিয়ে বুয়ার বলে যে তাড়াতাড়ি আমার কাছে রুমে আসেন, মানে তখন জাস্ট বাড়ি ছাড়ার কথা বললো। তো রুমে যাওয়ার পর দেখলো তার নানি, যে উনি তো মুভ করতে পারতেন না, হুইল চেয়ারে মুভ করতেন, বয়স অনেক ছিল। তো দেখলো নানি মাথায় মানে খাটের কর্নারে মাথাটা ঝুলে আছে, মানে বিচ্ছিন্ন না, মানে মাথাটা ঝুলে আছে আর শরীরটা বেডের উপরে চুলগুলো ঝুলছে। এই অবস্থায় পুরো নানির শরীরটা পুরোটা নীল হয়ে গেছে রাসেল ভাই, এবং হাত ধরে দেখলো যে নানির পা ধরে দেখলো নানি আর বেঁচে নাই। সে ছিল ওই মুহূর্তে, সেই নিশ্চিত করেন ব্যাপারটা। তো নানি আর বেঁচে নাই ওই মুহূর্তে, ওই দিনই নানিকে তারা হারায়। তো ওর অবস্থা খুবই খারাপ হয়ে যায়, এবং হঠাৎ কোনো কজ নাই, কোনো কারণ নেই, হঠাৎ। তো এটা নিয়ে কোনো ধরনের জাস্টিফিকেশনে না, যে নানির কবর দাফন শেষ করে আসার দিনের ঘটনা ওই দিনই আবার বলছে রাসেল ভাই, ওই একই দিনে রাতের বেলা যখন নানিকে কবর দিয়ে আসে, এবং রাতের বেলা যখন কান্নাকাটি করে ড্রয়িং রুমে আবার রাসেল ভাই হুজুররা কিন্তু আপনার কোরআন শরীফ পড়ছেন। তো উনি তুলি যে রুমে ঘুমিয়েছিল সেই রুমে ঘুম হঠাৎ করে রাত্রে 3টা সাড়ে 3টার দিকে ভাঙে, আর কিছু হুজুর রাসেল ভাই ঘুমিয়ে পড়েছিলেন। তো ড্রয়িং রুম থেকে কিছু হুজুরের কোরআন শরীফের সাউন্ড আসছে, এমন সময় একটি অদ্ভুত সাউন্ড আসে যে এই তুলি দরজা খোল। অদ্ভুত সাউন্ডটা তার নানির সাউন্ড, নানির কণ্ঠের সাউন্ড। এই তুলি তোর দরজা খোল। সে ঘুম ভাঙে এবং সে আমাকে বলে যে আমি আপনাকে ক্লিয়ার করে বলি, আমি কিন্তু শরীরে সজাগ, আমার একটু অন্য মনস্ক ছিলাম না, আমি খালি নানির কথাই চিন্তা করছিলাম। কিন্তু ঘুম ভাঙার পর আমি পুরো ক্লিয়ার ভাবে শুনতে পাই নানি আমাকে ডাকছে, দরজা নক করে। প্রথমবার কে জিজ্ঞেস করার পরে প্রথম 2 মিনিট কোনো কথা বলেনি, এরপরে সে বলে এই তুই দরজা খোল। তখনই তার কান্নাকাটি জোরে জোরে চিৎকার শুরু হয়ে যায়, এবং বাসায় এসে বাবা রেস্কিউ করার পর বাবা আবার ঘুমিয়ে পড়ে। ঠিক ভোরবেলা ফজরের আজানের সময় আবার একটা চিৎকার কি রুমে যাওয়ার পর দেখে তার বাবা ঠিক একইভাবে মৃত্যুটা ঘটে, ঠিক যেভাবে একদম মানে সেই একই দিনে একই বাসায় একইভাবে। এবং তার মানে যে মানে শকটা তিনি পেয়েছেন, তিনি 1 মাস কারোর সাথে কথাই বলতে পারেন নাই। তো আপনার পুরো বডিটা নীল হয়ে গেছিল একইভাবে। তো যিনি কথাটা বললেন তার অবস্থা তো বোঝেনি রাসেল ভাই কি অবস্থা। তো যখন সবকিছু নর্মাল হয়, সবাই তাকে বুঝিয়ে টুঝিয়ে নর্মাল করে 1-2 মাস পর যখন সেই বাসায় আপনার ফার্নিচার গুলো নিতে আসে রাসেল ভাই, একটা ফার্নিচারও নিতে পারে না কেউ, নটা সিঙ্গেল ফার্নিচার নড়তেই পারে না। সবচেয়ে আজব, প্রথমে 7 জন আসে, পরে 10 জন, পরে 50 জন, পরে 70 জন। একটা বান্দা ওইখানকার আপনার একটা ফার্নিচার মুভ করতে পারে না। তো এখানে একটা আমি ইনভেস্টিগেট করতে যখন আমি এলাকায় যাই, সে যখন আমাকে ডাকে, সেই আশেপাশেই থাকে, আমি জায়গাটার নাম বলবো না, সে আমাকে বলতে বারণ করেছে। তো আমি ওই এলাকায় যাই এবং ওয়ান অফ দা যে আপনার ফার্নিচার সরাতে এসেছিল সেখানে একটা পানের দোকান নিয়ে বসছে। তো তার সাথে পানের দোকানের ব্যবসায়ী, হ্যাঁ, ওখানে অনেকেই তাকে চেনে। তো সে আমাকে বললেন যে হ্যাঁ, আমি একটা আলমারি সরাতে গেছি, আমরা 4 জন মিলে সে আলমারি উঠাতে পারি না, তো 2 জন মিলে আলমারি উঠাই ফেলি। যখন 4 জন মিলে পারি না তখন 10 জন আসছে, তাও পারি না। শুধু লাস্ট মোমেন্টে যখন বাসাটা ছাড়ে তুলি, তখন সারা মানে খালি তার জামা কাপড় ছাড়া কিছুই নিতে পারে না বাসা থেকে, কোনো ফার্নিচার নিতে পারে না। এটা কোনো ব্যাখ্যাও কোন নাই। এবং ব্যাখ্যাটা কি আমি রাসেল ভাই লাস্টে একটু ক্লিয়ার করে বলি, যে দারোয়ানটা কাজ করতো সেই দারোয়ানটা ঠিক 2 মাস পরে, ওনারা বাসা যখন লিভ করে ঠিক 2 মাস পরে উনিও চাকরি ছেড়ে দেয়। কিন্তু দারোয়ানটা চাকরি কেন ছাড়ে, এই জিনিসটা তখন কাছেই স্কুলে পড়তো। তো দারোয়ানটার সাথে তার একদিন দেখা, সে অন্য বাসায় থাকে, অন্য বাসায় দারোয়ান হিসেবে আছে। সে বলে যে আমি প্রায় সময় বাসাটা ঠান্ডা পেতাম এবং ছাদের উপরে আমি কাউকে দেখতে পেতাম, কিন্তু বুঝতাম না এটা কি মানুষ না কিছু।
তো আপনাদের সাথে এত বড় বড় ঘটনা ঘটার পরে আমি ভাবলাম যে এখানে থাকাটা সেফ না, আমি বাসাটা ছেড়ে দিই। স্টিল নাও যতদিন পর্যন্ত ওখানে অ্যাপার্টমেন্ট হয় রাসেল ভাই, ওই বাসাটা খালি ছিল। এখন ওখানে অ্যাপার্টমেন্ট হয়ে গেছে, অনেকে সবাই চিনতে পারে সেই অ্যাপার্টমেন্টের নাম, আমি বলবো না সেটা। আমরা জায়গাটা গেস করতে পারছি কোন জায়গা দিয়ে মানে যেতে হবে সেটা, এবং আমি ওই মানে এতক্ষণ পর্যন্ত বুঝি নাই। যখন আপনি অ্যাপার্টমেন্টের কথা বললেন তখন আমি বাসাটা একদম পরিষ্কার বুঝতে পারছি। অ্যাপার্টমেন্টে খুব বেশি দিন হয়নি, হয়তো খুব বেশি হলে 2-3 বছরের মধ্যে চলে 3-4 বছর। রাইট রাইট, আমি বাসাটা চিনতে পেরেছি খুব ভালোভাবে, এবং তার পাশে আমার একটা রিলেটিভের বাসা আছে, সো আমি তাকে জিজ্ঞেস করে আরো বেশি জানতে পারবো এই বিষয়ে। তো এখন এরপর থেকে তিনি জাস্ট একটু ফিনিশ করে দিই, তাকে একটু ধন্যবাদ জানাচ্ছি তার এত ডেয়ারিং একটা ঘটনা আমাকে শেয়ার করার জন্য। মূল ঘটনা যে উনি বলেছেন পরে খালার বাসায় থেকে বড় হন, পরে খালাই তাকে বিয়ে দেন, এবং মানে ওই অ্যাপার্টমেন্ট না হওয়া পর্যন্ত পুরো জায়গাটা ওইরকম ফাঁকাই ছিল, কোনো ফার্নিচার সহই ছিল, কোনো মানুষ ছিল না। আচ্ছা, ফার্নিচার সহ ছিল, ফার্নিচার সহ ছিল। পরে সেটা সরাতে পেরেছে, পরে সরাতে পেরেছে কিনা সেটা আপনি জানার চেষ্টা করেন, কিভাবে কি হলো। তারা বাসার থেকে ভেগেছে, মানে তার থেকে বেঁচেছে। ওকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, শেষ তো নাকি? জি শেষ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখি কি অবস্থা আমাদের SMS। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি ইমন আহমেদ, আমি বাসাবো থেকে এসেছি। শুনি আপনার ঘটনা। হ্যাঁ, আমার ঘটনাটা মানে শুরু হয়েছে 2013 23 রোজার দিক, ওই দিন থেকে আমার ঘটনাটা শুরু হয়েছে। তো আমি রাতে আমার এক কাজিনকে নামিয়ে দিতে যাই ওর বাসায়। তো যখন আমি নামিয়ে দিয়ে ব্যাক করছিলাম, আনুমানিক রাত 1:45 মতো ছিল ওই সময়টা। তো আমি মানে ওর বাড়িটা ছিল বাবুবাজার ব্রিজের ওই পারে কদমতলী নামক একটা জায়গায়। তো আমি ওইখান থেকে রওনা দিয়ে আমি আমার বাসার দিকে আসতেছিলাম। তো ওই সময়ে আমি যখন দৈনিক বাংলা থেকে মানে টার্ন নিয়ে বিমান অফিসের যে 3 রাস্তার মোড়টা এই পর্যন্ত এসেছি, তখন আমি আপনার এই 2টি কুকুর, আমার মানে আমি একটা গাড়িতে ছিলাম, আমি নিজে ড্রাইভ করছিলাম। তো 2টি কুকুর আমার গাড়ির 2 পাশ থেকে আমার গাড়ির সাথে দৌড়াচ্ছিল। তো কুকুরগুলো স্বাভাবিক ছিল না, একদমই মানে অস্বাভাবিক ছিল, এবং হাইটে অনেক বড় ছিল কুকুরগুলো। তো আমি স্বাভাবিকভাবে ভয় পেয়ে যাই, এবং আমি গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে আমি দ্রুত শাপলা চত্বর মোড়ে চলে আসি। ওইখানে কিছু রিক্সাওয়ালা দেখে আমি গাড়িটা স্টপ করি, আমি দেখার চেষ্টা করি যে আসলে কি এটা আসলে। তো আমি দেখি সেখানে কিছুই নেই। তো আমার পুরো শরীর কেমন জানি একটা ভার অনুভব করছিলাম আমি। তারপর আমি আর ওইখানে লেট করলাম না, আমি সাথে সাথে ওইখান থেকে রওনা দিয়ে আমি আমার বাসার দিকে চলে আসতে থাকলাম। তো আমি যখন ফ্লাইওভার মানে খিলগা ফ্লাইওভারের উপরে উঠি, ওইখানে এসে আমি যখন বাসাবো টার্ন নেব, তখন আমি আমার গাড়ির মধ্যে একটা শব্দ পাই। শব্দটা হচ্ছে যে যদি কোনো মগ দিয়ে কোনো কিছুকে মানে স্ক্র্যাচ করা হয়, এরকম একটা টাইপের শব্দ, এবং খুব জোরেই। এবং আমি না বুঝেই পিছনের দিকে মানে রানিং অবস্থায় পিছনের দিকে তাকাই, এবং গাড়িটি আনফরচুনেটলি সাইডে বাড়ি খায় একটা দেওয়ালের সাথে ওইখানে। তো আমি ভাবি আমার গাড়ি খুব ড্যামেজ হয়েছে। তো আমি গাড়ি থেকে নেমে আমি দেখার চেষ্টা করি, কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আমি মানে গাড়িতে মানে একটা কোনো মানে স্ক্র্যাচ ছিল না, এবং কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি গাড়িতে, গাড়ি একদম ঠিক আছে। তো আমি এটা দেখে আমি ভয় পাই প্রচন্ড যে আমার সাথে কি হচ্ছে এগুলো। তো আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে রোজা শেষ হয়ে গেল, ঈদ শেষ হলো। ঈদের পরে ঈদের কয়েকদিন পরে আমার ফ্যামিলি বাসা থেকে বাইরে যাচ্ছিল। এই কথাটা আমি আপনাকে বলি না রাসেল ভাই, সব কথাগুলো আর কি বলতে পারিনি। তো ওনারা দুপুরে একটা লাঞ্চের দাওয়াত ছিল আমাদের মানে ফ্যামিলির এক রিলেটিভের বাসায়। তো সবাই চলে যায়, আমি বাসায় ছিলাম। হঠাৎ করে বাসা থেকে সবাই বেরিয়ে যাওয়ার পরে আমি হঠাৎ করে আমার সমস্ত শরীরে একটা ব্যথা অনুভব করতে শুরু করি, প্রচন্ড মাথার ভিতরে ব্যথা।
মানে এবং এটা আগে কখনো ফিল করেনি আপনি? না, প্রথমবারের মতো? প্রথমবার একদম। আমি প্রচন্ড ব্যথা, এবং ব্যথা বলতে আমি শুধু গেটটা মানে আটকানোর পরে আমি জাস্ট ওইখানেই আমি শুয়ে পড়ি সাথে সাথে। এত ব্যথা ছিল আমার, মনে হচ্ছে যে আমার মাথার ভিতরে বোধহয় কিছু একটা আঘাত করছে এরকম। তো প্রায় 30 মিনিটের উপরে আমি ওইখানেই পড়েছিলাম। তারপর হঠাৎ আমার শরীর খুব হালকা হয়ে গেল এবং আমার শরীরে কোনো ব্যথা নেই, কোনো পাচ্ছিলাম না। আর রাসেল ভাই আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে আমি যখন প্রচন্ড ব্যথা অনুভব করছিলাম তখন আমি টয়লেটে একটা শব্দ পাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনার কেউ যদি মানে মগি দিয়ে আপনার থেকে পানি নেয়, আপনার বালতি থেকে পানি নিয়ে যদি কেউ ঢালে, এই ধরনের একটা আওয়াজ আমি পাচ্ছিলাম। তো ওই দিন এই ঘটনাটা ঘটার পরে আমি ওই সময়ের সাথে সাথে বাসা থেকে বের হয়ে যাই, আমি বাসায় আর স্টে করি না। এর কিছুদিন পরে, জানুয়ারি মাসের কথা, রাতে আমি ডিনার শেষ করেছি, আমি ঘরে আমি গিটার প্লে করছিলাম, তো 12:30 হবে আনুমানিক। তো তখন আমি আপনার গিটার প্লে করছি, তো হঠাৎ করে আমার ঘরের লাইটটা অফ হয়ে যায়। ঘরে আমি একাই ছিলাম, তো আপনার লাইটটা অফ হয়ে যাওয়াতে আমি ভাবলাম যে হয়তো বা কারেন্ট চলে গেছে, কিন্তু আমি দেখলাম আমার অ্যাম্পের লাইন আছে, আমার প্রসেসরের লাইন আছে। তো আমি হঠাৎ করেই আমার ডান পাশে একটা চেয়ার ছিল, আমি ওই চেয়ারটার দিকে তাকালাম। মানে আমি এটা দেখার জন্য একদমই মানে ছিলাম না যে এটা আমি দেখতে পাবো বা এই ধরনের কিছু আমার সাথে মানে আমি দেখতে পাবো বা ঘটবে। তো আমি দেখছি ওইখানে একটা ফিমেল শেপ বসে আছে, এবং সেটা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য, এবং আমি দেখার সাথে সাথে আমি ওইখানেই বসে পড়েছি, আমার সমস্ত শরীর ভার হয়ে গেছে। দেন হঠাৎ করে লাইটটা জ্বলে উঠলো, আমি আর কিছুই দেখতে পেলাম না। তো আমি ঘর থেকে সাথে সাথে বের হয়ে গেলাম এবং আম্মুর রুমে চলে গেলাম, আম্মুর পাশে গিয়ে আমি শুয়ে পড়লাম রাতে। তো রাতে খুব খুব মানে বাজে স্বপ্ন দেখলাম কিছু। তো এরপরে আমি কিছুদিন আমার রুমে আর আমি স্টে করিনি, আমি আমার আম্মুর সাথেই ঘুমাতাম। আম্মু আমাকে অনেকবার জিজ্ঞেস করছে তুমি আমার সাথে কেন ঘুমাচ্ছ, আমি আম্মুকে বলিনি, কারণ হয়তো বললে, আমার আম্মু বাসায় একাই থাকে, মানে সাধারণত বাসায় আমাদের কেউ নেই, আমি আর আমার বড় ভাই আছে, দুজনই সাধারণত মানে বাসার বাইরেই থাকা হয় বেশি। তো যার কারণে আমি আম্মাকে ভয় বলিনি এই ব্যাপারটা, যে আম্মা যদি কোনো ধরনের কিছু ফিল করে। তো এরপরে বেশ কিছুদিন পরে আবার আরেকটা ঘটনা আমার সাথে ঘটে, সেটা হচ্ছে যে রাতে আমি ঘুমিয়ে আছি, আপনার ঘুমন্ত অবস্থায় আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি ফিল করছি আমার ঘরটা প্রচুর ওয়ার্ম, এবং আমি ঘরে মানে ওয়ার্ম, এবং আমি যা দেখলাম মানে এটা আমি আসলে দেখার জন্য একদমই ছিলাম না, যে আমি আবারও একজন দেখতে পেলাম কাউকে, যে ফিমেল শেপ, এবং সেটা আমার পরিচিত একজনের মানে ফেস, এবং আমি সেটা দেখে আমি মানে উঠে দাঁড়ালাম, এবং সাথে সাথে আমার মনে হলো আমার চোখের সামনে একটা ব্ল্যাক শ্যাডোর মতো কিছু। দেন আমি ওইখানেই সেন্সলেস হয়ে গেলাম রাতে। দেন সকালে নর্মালি ঘুম ভাঙলো। দেন এরকম ছোটখাটো প্রবলেম আমার সাথে ঘটছেই। এবং আরেকটা ইন্টারেস্টিং ঘটনা যেটা হচ্ছে যে আমি একদিন শো করে আসছি, 11টার মতো হবে সময়, আমি আমার বাসার নিচে আমি রিক্সা থেকে নেমেছি, নেমে আমি উপরে উঠছি, তো আমি দেখলাম আমাদের যে দারোয়ান আমাদের বাসার, উনি দাঁড়িয়ে আছে এবং উনি আমার দিকে তাকিয়ে হাসছে। তো আমি স্বাভাবিকভাবে নিয়ে মাথা নিচু করে আমি চলে আসলাম, কিন্তু যখন আমি সিঁড়ির সামনে আসলাম ওনার রুমটা ওইখানেই, আমি দেখলাম উনি ওই ওনার খাটের উপরে উনি বসে আছে, এবং দেখে আমি বুঝতে পারলাম না যে এটা কি আসলে কি দেখলাম। এটা আসলে মানে এই ধরনের ঘটনা বারবার দেখা, বা এই ধরনের কিছু যাকে আমি চিনি না, বা হঠাৎ করে কেউ আমার সামনে আসছে, তো এই ধরনের প্রবলেম গুলো বরাবরই হয়ে যাচ্ছে। রিসেন্টলি ছোট্ট একটা বলি, যে গতকালকেরই যে ব্যাপারটা ঘটেছে, আমি রাতে আমার কিছু ফ্রেন্ড আমার বাসায় ছিল, তো
তো আমরা বসে সবাই কথা বলছিলাম একটা ব্যাপারে। তো আমরা সবাই এটা এক্সপিরিয়েন্স করেছে যে ওই আপনার দরজার মধ্যে একটা নকের মতো একটা শব্দ, মানে ধাক্কা দিচ্ছে কেউ দরজাটা, কিন্তু অত রাতের বেলা আমার বাসায় আমার আম্মার ভাই দুজনই ঘুমে, মানে দুই রুমে ঘুমিয়ে আছে, তো ওইখানে কেউ আসার মতো নাই। তো ওই আপনার এই এক্সপিরিয়েন্সটা করলাম। দেন আরেকটা এক্সপিরিয়েন্স যেটা ছোট, সেটা হচ্ছে তানভীর রাসেল ভাই। না বলেন, আপনি বলেন, বলে শেষ করেন না। আচ্ছা, ওই ঘটনাটা হচ্ছে যে আমি কিচেনে আমি চা বসিয়েছিলাম, ওইটা মানে আমি রেখে আমি রুমে ফ্রেশ হই এবং ওইখান থেকে আমি কিচেনে গিয়ে দেখি আমার চায়ের ইটা মানে উপড়ে উঠেছে, কিন্তু চাটা পড়েনি, কিন্তু আমার গ্যাসের স্টোভটা বন্ধ। অনেক ধন্যবাদ আপনাকে, কিন্তু আপনি এই সমস্যার কোনো সমাধান পাননি সেটাও বুঝতে পারছি, এবং আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনা যাব আবারও ডক্টর আলিফের কাছে, তার আগে কিছু SMS আলিফ, শুনি আপনার সেকেন্ড যে ঘটনাটা। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে দ্বিতীয় ঘটনা শুরু করছি। দ্বিতীয় ঘটনাটিও আমার বেশ আগের ঘটনা, 1993 সালের ঘটনা বলবো। এর আগে যে ঘটনাটি পেয়েছি কিভাবে তার ওয়েটা একটু বলে দিই আপনাদের সবাইকে। রিসেন্টলি আমি একটু নারায়ণগঞ্জে গেছিলাম পপির বাসায়। তো নারায়ণগঞ্জ থেকে আসবার সময় আপনারা জানেন এখনকার রাজনীতির পরিস্থিতি যে এখন এত ট্রান্সপোর্ট পাওয়া যায় না। তো আমি কোনোভাবে রাস্তার মধ্যে একটি অ্যাম্বুলেন্স পেয়ে যাই, এবং সেটা একটা লাশবাহী গাড়ির অ্যাম্বুলেন্স। তো আমি তার সাথে মানে অ্যাম্বুলেন্সে উঠি, বেশ ভালো ভাড়া দিয়ে উঠি ধানমন্ডি আসার জন্য। তো আমার সাথে একজন ওঠে, সেও আরেকজন কাস্টমার পায়। তো একসাথে বসে আসার সময় সে আমাকে বলে, তো লাশের গাড়িতে বসে আছি, আপনাকে একটা ঘটনা বলি, শুনবেন? তো অনেক অনেক বড়, তো রাস্তায় অনেক জ্যাম ছিল। তো যাত্রাবাড়ি আসার আগেই তাদের ঘটনাটি শুনে ফেলি আমি। ঘটনাটা ঠিক এরকম যে উনি যখন আপনার স্টেশন মাস্টার ছিলেন, স্টেশন মাস্টার ছিলেন, ওকে, উনি নরসিংদী যে স্টেশনটা আছে সেখানকার স্টেশন মাস্টার ছিলেন। আচ্ছা। তো 1993 সালে রাসেল ভাই এত ভালো ট্রেন ছিল না তখন, ম্যাক্সিমাম ট্রেন ছিল লোকাল ট্রেন আর কি। তো ঢাকা থেকে আগত একটি ট্রেন আসার কথা ছিল রাতের 2:30টার দিকে। আচ্ছা। সে তখন স্টেশনে, এবং রাত 2:30টার দিকে ওই সময় মুষলধারে বৃষ্টি হচ্ছে রাস্তা ভাই। চারিদিকে প্রচন্ড বৃষ্টি, শুধু বৃষ্টি, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে যে আশেপাশের লোকজন যে কজন ছিল সবাই ঘুমিয়েছিল, এবং যে লোকটি ট্রেন কন্ট্রোল করে পতাকা নারী আমরা সবাই দেখেছি, সেই লোকটিকে সে পাচ্ছে না। তো সে তার রুমে গিয়ে সিগারেট নিয়ে এসে আবার প্ল্যাটফর্মে আসার পরে সে দেখতে পায় যে ইলেকট্রিসিটি চলে গেছে। ওই মুহূর্তে আস্তে আস্তে করে একটি শব্দ তিনি বাম পাশে শুনতে পারেন, যেখানে এমন হচ্ছে যে একটি ট্রেন আস্তে 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 করে তার সামনে এসে থামলো, প্ল্যাটফর্মের সামনে, তার সামনে এসে থামলো। তো এরকম কখনো হয় না, তার 20 বছরের এক্সপিরিয়েন্সে সে এরকম কখনো দেখেনি যে একটি ট্রেন আসার আগে অনেক সিগন্যাল দেয়, হুইসেল দেয়, সামনে একটি লাইট থাকে, বাট এই ট্রেনটি মানে টোটালি অদ্ভুত, মানে কোনো কিছুই নেই রাসেল ভাই। উনি বলছে যে উপরে আল্লাহ নিজে, আমি যখন ট্রেনটা দেখি আমি আপনার ইঞ্জিন রুমে ঢুকি যেখানে কোন ড্রাইভার থাকে। তো ঢুকে দেখি যে কেউ নাই, আসলে একটা লোকও নেই। সে যখন নামে প্রথম বগিটা চেক করে, এখন যেমন ট্রেনের একটা বগি থেকে একটা বগিতে যাওয়া যায়, ওই সময় এই ব্যবস্থাটা ছিল না, তো বন্ধ থাকতো, ক্লোজ ছিল। তো সে একটা বগিতে চেক করলো যে একটা মানুষও নেই। এর আগে একটা জিনিস আমি মিস করে গেছি রাসেল ভাই, ট্রেনটি আসার পর সে আধা ঘন্টা ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে, বা ট্রেন থেকে একটা মানুষ নামে নাই, ট্রেনটা ছাড়ছেও না, কিছুই ছাড়ছে না, চুপ করে জায়গায় দাঁড়িয়ে আছে। সত্য সে ট্রেনে একটি প্রথম বগিটা চেক করলো, দ্বিতীয় বগি চেক করলো, 6টা বগি ছিল ট্রেনের সাথে, এবং লাস্ট বগিতে যখন সে চেক করে দেখলো কেউ নাই, লাস্ট বগিতে সে যখন ঢুকে দেখলো একজন মানুষ বসে আছে। সে টর্চ মারার পর দেখতে পেল, এবং সেই মানুষটি একটি মহিলা মানুষ, কিন্তু তার শরীরে কোনো কাপড় নেই বা এরকম স্ট্রাকচারও সে কোনো কিছু শো করছে না। তো সে খুব ভয় পেয়ে যায়, এবং ট্রেন থেকে নামতেই তার রুমে যায়, ওটা মানে বাঁশি নিয়ে আসতে দেখে ট্রেনটি এখানে নাই। তো আমাদের রেল লাইনের যদি ট্রেন লাস্টে যেতে থাকে, একটা ট্রেন তো আমরা পাবো যে চলে যাচ্ছে ট্রেনটা, এত তাড়াতাড়ি ইঞ্জিন স্টার্ট দিতে হবে, তারপর আস্তে আস্তে আগাবে, ফট করে তো চলে যাবে না।
ওই ট্রেনটি আর পেল না। এবং তার 20 বছরের এক্সপিরিয়েন্স ওই দিন তার প্রথম ধাক্কা, যে এরকম কোন একটা ট্রেন দেখলাম যে ট্রেনটি এসে আমাকে ট্রেনে উঠালো, নামলাম, ট্রেনটি চলে গেল। আচ্ছা। এবং ট্রেনটির নামটি সে ভালো করে মার্ক করে রেখেছিল, আমি রাসেলকে বলি রাঙা এক্সপ্রেস। লাস্ট 100 বছর লাস্ট বাংলাদেশে কোন রাঙা এক্সপ্রেস নামে কোন ট্রেন ছিল না। তো সে অনেক অবাক হয় এবং সে কাউকে বলতেও পারে না তার প্রফেশনের কথা, এবং সে নিজের মতো রাখতে পারছিল না। তো এর মধ্যে কোনো কিছু হয় না। ঠিক 1 বছর পর রাসেল ভাই, ঠিক একই দিনে 1 বছর পর, সেদিন পূর্ণিমা, আলো মানে সূর্য ছিল, সরি চাঁদ ছিল রাসেল ভাই, সরি। তো আপনার সে প্ল্যাটফর্মে আবারও যায়, যাওয়ার পরে দেখে যে তখন ইলেকট্রিসিটি ছিল, কোনো অ্যাবনর্মাল কন্ডিশন ছিল না, কিন্তু হঠাৎ করে একটি ট্রেন আসে। ট্রেনটি আস্তে 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 তার সামনে আসে এবং ট্রেন থেকে রাসেল ভাই আগের মতো কোনো মানুষ নামে না, ঠিক একইভাবে আগের মতো খালি। তো সে আবারও ইঞ্জিন রুম চেক করলো, দেখলো কেউ নাই। আগের মতো একে একে প্রতিটি বগি চেক করলো, কেউ নাই। লাস্ট বগিতে সে যখন দেখলো, মানে উঠলো, উঠার সাথে সাথে দেখলো যে 6 জনের মতো মানুষ বসে আছে, কিন্তু কারো মাথার সাথে নেই। 6 জন বসে আছে এবং সবাই জানালার দিকে কিন্তু বডি ফেস করে রাসেল ভাই, কিন্তু সে কোনো মাথা দেখছে না। এইটাই বলে ও মাগো বলে সে যখন ট্রেন থেকে নামতে যাবে, ওই মুহূর্তে ট্রেনটি এত জোরে ছেড়ে দেয়, সে আর নামার সাহস পায় না। আমি সারা শরীরে ফিল করছি এটা স্বপ্ন তো হতে পারতো, কিন্তু না, আমি তো বাস্তব, আমাকে ট্রেন নিয়ে যাচ্ছে। এবং এত জোরে রাসেল ভাই, বাংলাদেশে আগামী 100 বছরের মনে এত স্পিডি ট্রেন আসবে না তার মতে, তার ভাষ্য মতে। আমি এতদিন চাকরি করলাম, এরকম কোনো ঘটনাও শুনি নাই, তা আমার সাথে ঘটতেছে, বাট এত জোরে ট্রেনটা যাচ্ছে, আমি ট্রেন থেকে নামতে পারছি না। আর ওই মুহূর্তে ওই লোক যারা ওই মুহূর্তে ট্রেনের বগিতে ছিল, তারা তার কাছে আসছিল এবং তারা তো আস্তে আস্তে কাছে আসছে এবং হঠাৎ করে একটি বিকট আওয়াজ হয়। আওয়াজের পরপর দেখা যায় যে সামনে যেসব বগিগুলো আছে সব লাইনচ্যুত হয়ে যাচ্ছে এবং তার যে বগিটা পাশের খাদে পড়ে যায়। খুব অদ্ভুত ব্যাপার এটা। খাদ থেকে এসে যখন উপরে ওঠে, একটু উঁচু জায়গা, মনে করে একটু টিলার মতো, রেল লাইন মানে রেল ট্র্যাকটা একটু টিলার উপরে, এরকম আর কি উঁচু জায়গা। সে যখন উপরে ওঠে, রেল লাইনের উপর ওঠে, সে নিচে তাকিয়ে দেখে ওই ট্রেনটি নাই রাসেল ভাই। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে, ওই যে মহিলাটাকে 1 বছর আগে দেখেছিল, সেই মহিলাটা তার দূর থেকে দেখছে যে ওই রেল লাইন, মানে ওই রেল লাইন ধরে দূর থেকে দেখে তার কাছে আসছে। এই দেখে সে ওই রেল লাইন ধরে উল্টো পথে দৌড়াচ্ছে, তো দৌড়াচ্ছে, এত জোরে দৌড়াচ্ছে মানে আমার শক্তি কি বেড়ে গেল নাকি আমি জানি না, এত জোরে দৌড়াচ্ছে। এবং দৌড়ানো অবস্থায় সে কিছু সুগন্ধি পেল, মানে নিঃশ্বাস নিচ্ছে, আর নাক দিয়ে যে আতরের গন্ধ, এরকম কিছু একটা পাচ্ছে সে। এবং সে দেখে যে ওই যে ডিস্টেন্সের মানুষ, মানে যে মহিলাটা আসছিল তার দিকে, সে যত দৌড়িয়ে যায় তত ডিস্টেন্সের কাছে ওই মহিলাটা আসছে। আচ্ছা। তো একটা পর্যায়ে যখন তার শরীরের সব শক্তি চলে যায় এবং সে একটা জায়গায় বসে দেখে ওই মহিলাটাই আর নাই, তো মাথার থেকে ঘাম মুছে বাম পাশে জাস্ট রেলের পাতের উপর হাতটা রাখতে একটা হাত একটা উঁচু জায়গায় পড়ে। প্রথমে এত কিছু বোঝে নাই, কিন্তু এই চাঁদের আলোতে সে দেখতে পায় সে একটি মাথার উপর হাত রেখেছে। আচ্ছা। এই জিনিসটা ফিল করবার সাথে সাথে সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন জ্ঞান ফেরে তখন দেখে যে সে কোথায় আছে রাসেল ভাই। এটা সবচেয়ে আশ্চর্যজনক। সে আছে ভারতে। আচ্ছা। ভারতে তার জ্ঞান ফেরে এবং আমাদের বাংলাদেশের লোকেরা তাকে যখন নিয়ে আসে, ভারত থেকে নিয়ে আসতে হয়। তো সবাই জিনিসটা এভাবে দেখে যে বর্ডার ক্রস করে সে চলে গেছে। এই জিনিসটা দেখে তাকে যখন বাংলাদেশে পেপারে আসছিল রাসেল ভাই, সে যখন বাংলাদেশে আসে, আসার ঠিক 1 সপ্তাহ পর সে যখন সে যখন রিজাইন করবে, ঠিক 1 সপ্তাহ পরে চিন্তা ভাবনার 1 সপ্তাহ পর দেখে ওই যে নরসিংহ স্টেশনে তার সাথে যে ইনসিডেন্টটা ঘটেছে, সেখানে একটি ছেলে কাটা পড়ে মারা গেছে। আচ্ছা। 1 সপ্তাহ পর। এবং টাইমটা কি এরকম ভাবে ফিক্স করা, সে বাংলাদেশে আসার পরে ঠিক 1 সপ্তাহের মধ্যে এরকম কিছু একটা দেখবে, এবং এই টাইমটা পুরাটাই ফিক্স করা নাকি তার জানা ছিল না। এবং সেই ট্রেনটা নরসিংহ নিয়ে চলে গেছে কোথায়, এবং যে ট্রেনটা আসলে কোনো অস্তিত্বই নাই। এবং আপনি বাংলাদেশে যারা ট্রেনে চলাফেরা করে, তখন এখন তো লাইন হয়েছে ঢাকা থেকে ভারতে যাওয়া, রাইট? তখন তো এটা ছিল না রাসেল ভাই, ভারতে গেল কিভাবে সে?
তো তার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে এই জিনিসটা, এবং সে যখন রিজাইন করে দেয় সে বলে আমি আর জীবনও এই কাজ করব না, এবং সে নর্মালি অন্য কাজ করতে থাকে। এরপর আর কখনো সে এবং তার সাথে আপনার দেখা হচ্ছিল এই কয়েকটা দিন আগে। বেশি দিন আগে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার পরবর্তী ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে কমেন্ট আবারও আসল ভাই, ঘটনাটি আমি যার কথা মানে যার ঘটনাটি বলবো সে আমার খুবই ক্লোজ একটি বড় ভাই আর কি। তো সে যখন 2007 সালে আপনার অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যায়, তো পড়াশোনা করতে যাওয়ার পরে যায় একটু সাবার্ব এরিয়াতে। আচ্ছা, আমি বলি আপনার আমরা সবাই জানি পার্থের নাম সবাই শুনেছে অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়ার পার্থে সে যায়, এটি একটু সাবার্ব এরিয়া। তো যেই বাসায় সে থাকতে যায় মানে পৌঁছানোর পরে তাকে ইনফরমেশন দেওয়া হয় যে এখানে তুমি থাকতে পারো। অনেক খোঁজাখুঁজির পরে সে একটি বাসা পায়, 3 তলা একটি বাসা। 3 তলার গ্লাস 2টা ফ্লোরেই আপনার বাংলাদেশিরাই ছিল আর কি। তো 3 তলায় তার জায়গা মেলে। তো জায়গা মেলার পরে ওই বাসার যে বাড়িয়ালি অ্যাকচুয়ালি, তো সে তাকে একটি রুম দেয়। তো সেই রুমে থাকার মানে ওই বাসায় ওঠার ঠিক 2 সপ্তাহ পর থেকে রাস্তায় তার সাথে ঘটনা শুরু হয়, যেগুলি অ্যাকচুয়ালি সে কখনো এসবের মধ্যে বিশ্বাসী না। সে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটি মানুষ। তো হঠাৎ করে যখন তার সাথে এরকম মানে অকল্পনীয় কিছু ঘটবে, রাসেল ভাই আপনি বুঝতেই পারছেন, আগেও 2টা ঘটনা বলেছি, অকল্পনীয় ঘটনাগুলো যখন সামনে চলে আসে তখন মাথার অবস্থা ঠিক থাকে না। রাত তখন গভীর, হঠাৎ করে তার বিছানার পাশে খাওয়ার সাউন্ড আসছে। সে প্রথমে বোঝে নাই, হতে পারে যে পাশের রুমের কেউ হয়তো তার পাশে সে খাচ্ছে বা কিছু, কিন্তু যখন সে ঘুমোতে আসে তখন দেখে বাসার সবাই মোটামুটি ঘুমোতে চলে গেছে। তো ওই দিন রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল রাসেল ভাই। হঠাৎ করে তার ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙে এরকম যে তার পাশে বসে কেউ খাচ্ছে। তো খাচ্ছে, খাওয়ার সাউন্ড সে জাগ্রত হওয়ার পরও পাচ্ছে এবং লাইভ পাচ্ছে যে আমার পাশে এত জোরে সাউন্ড করে কে খাচ্ছে, কোনো কিছুই নাই। লাইট জ্বালানোর পর সাউন্ড ভ্যানিশ। এটা ছিল তার প্রথম আপনার ওই দিন প্রথম অভিজ্ঞতা এরকম একটা মানে অকল্পনীয় জিনিস তার জীবনে। তো সে যখন এই জিনিসটা পাশের রুমের অন্য ফ্রেন্ডদেরকে জানায়, বাংলাদেশি সবার সাথে পরিচিত হয়ে যায়। তো জানানোর পর পাশের যে লোকগুলা ছিল তারা তাকে বলে যে এটা কিছু না, এটা তোমার হয়তো মনের ভুল, বা পাশে তো অনেক ছেলে পেলে ছিল, খেতেই পারে, তুমি এটাকে নরমাল হিসাবে নাও। কিন্তু পরের দিনে কি একই, সে যখন ঘুম ভাঙে তখন তার ঘুম ভাঙার পর দেখে যে ঠিক একই ভাবে খাওয়ার সাউন্ড, কিন্তু দরজা খোলার পর দেখে যে কোনো সাউন্ড নাই। এবং কাছে মানে আবার রুমে আসার পর দেখছে না, সাউন্ডটা চলে গেছে। এরকম চলে আসার মধ্যে রেগুলার কিছু না কিছু হচ্ছে। এবং ঠিক ওই দিন পরে ঠিক 2 থেকে 3 দিন পরে হঠাৎ করে তার রুমের মধ্যে সেটা যে দেখতে পায় সেটা হচ্ছে মানে বাজে একটা দুর্গন্ধ, এবং একটা লোক মানে সারা শরীর থেকে চামড়া খসে পড়ছে, এরকম একটা লোককে সে দেখতে পায়। এবং যখনই দেখে যে একবার ভাবা যায় যে আমাদের ঘরের মধ্যে আমরা কেউ দেখলে কি করতাম, মানে উনি তো দৌড়ে বাসার যে কজন মানুষ আছে সবাইকে জায়গায়, আশেপাশের মানুষগুলোকে জায়গায়, স্বাভাবিক রাতের বেলা, রাত তখন গভীর রাত, এবং মানুষ তো কমপ্লেন করে যে ওখানে এত চিল্লাচিল্লি কেন হচ্ছে। যখন আসে তো পুলিশও চলে আসে, তো দেখে ওই বাসায় ইনভেস্টিগেট করার পর ওই বাসায় কোনো অবনর্মাল কিছু নাই, এবং কেউ কখনো অ্যাবনর্মাল কিছু পায়ও নেই রাসেল ভাই। হঠাৎ করে ইউনিভার্সিটি শেষ করে যখন সে বাসায় আসছে তখন সন্ধ্যাবেলা, খুবই নর্মাল ডে রাসেল ভাই, সে দেখতে পাচ্ছে যে হাতের মধ্যে গল গল করে রক্ত পড়ছে। মাথায় হাত দিয়ে দেখে মাথা থেকে রক্ত আসছে, কোনো ব্রুইজ নাই, কোনো ব্যথা নাই, কোনো ইনজুরি না রাসেল ভাই। রাস্তা থেকে হাঁটা অবস্থায় তার মাথা দিয়ে রক্ত আসছে। দৌড়ে বাসায় যায়, আয়নার সামনে যায়, যারা ছিল ওই মুহূর্তে, অ্যাকচুয়ালি ওই মুহূর্তে তখন কেউ ছিল না, খালি বাড়িয়ালি ছিল এবং তার হাজবেন্ড ছিল, তার বয়স্ক মানুষ। তাদেরকে তাদের দুজনকে যখন দেখায় তখন তারা বলতে থাকে যে এটা তো কোনো ব্যথা নাই, মানে রক্ত যত মুচ্ছে আসলে ততই রক্ত পড়ছে। খুবই অবাক করার মতো অবস্থা। উনি এই অবস্থা থেকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নেওয়ার পর রাসেল ভাই ডাক্তাররা একবার রক্ত মোছার পর আর কোন রক্ত তো তার সাথে এরকম ঘটছে। সে বলে যে আমি জীবনেও কোনো কিছু বিশ্বাস করি না, অথচ এই জিনিসগুলোই আমার সাথে ঘটছে। সে আবার যখন বাসায় আসে খুবই নর্মাল অবস্থায়, মাথায় ব্যান্ডেজ করার কোনো পেইন নাই রাসেল ভাই, নট আ সিঙ্গেল পেইন। মাথায় কোনো ব্যথা নাই, কিচ্ছু নাই, কোনো ইনজুরির দাগও নাই, কিন্তু সে মাথায় ব্যান্ডেজ করে নিয়ে আসে।
তো আপনার মানে বলতেছে যে আমি এরকম কখনো ঘটবে আমার সাথে কখনো কল্পনা করি নাই। এই জিনিসগুলা ঘটতে ঘটতে ওই দিন রাতের বেলা ঘটনা রাসেল ভাই, যেদিন আমি বলছিলাম যে ওনার মাথা থেকে রক্ত বেরোচ্ছে, সেদিন সারা রাত মানে সে ঘুমাতে পারে নাই। আচ্ছা, তো ঠিক 4টার দিকে হবে, রাত 4টার দিকে হঠাৎ করে তার ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙে একটা চিৎকারে। চিৎকারটি কয়েকজন মেয়ে মানুষের জোরে চিৎকার, খুবই জোরে চিৎকার। তার ঘুমটা ভেঙে যায় এবং সে কেঁপে ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠে দেখে যে তার দেয়াল জুড়ে রক্ত, চারদিকে দেয়াল, চারদিক থেকে মানে ঝর্ণার মতো রক্ত পড়ছে। আচ্ছা, এত রক্ত সে কখনো আগে দেখেনি। আচ্ছা, এখন অ্যাবনর্মাল একটা কিছু ঘটছে, সে তো এটা জাজ করতে যাবে না যে এটা রক্ত পড়ছে বা কি। সে দৌড়ে বাসা থেকে নেমে গেছে। বাড়ি এলাকায় বলছে যে আপনি এই রুমে একদিন থাকেন, এক রাত থাকেন, আপনি টের পাবেন তাহলে। চলে বুঝবেন, আপনি আমার কথা বিশ্বাস করেন না। তো বাড়ি আলী তার কথা শুনে মানে তার উপর দয়া করে তাকে রুম চেঞ্জ করে দেয়। রুম চেঞ্জ করে তাকে নিচ তলায় একটি রুম দেয়, এবং তার রুমে তার সাথে ঘটার পরে অন্য ছেলেরা কেউ যেতে চায় না, ওই রুমটি খালি ছিল। আচ্ছা, তো রাসেল ভাই বেশি কথা বাড়াবো না, জিনিসটা ছোট করে নিয়ে আসি। সেদিন প্রচন্ড বৃষ্টি রাসেল ভাই, ইউনিভার্সিটি থেকে তিনি ব্যাক করছেন। এই বৃষ্টির মধ্যে যে বাসায় তিনি থাকেন তার 200 গজ আগে, মানে 200 গজ আগে সে বাসাটা মানে দেখতে দেখতে মানে হেঁটে হেঁটেই যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখে যে ছাদের উপর থেকে একজন ঝাঁপ দিবে অবস্থা। আচ্ছা, একজন মহিলা ছাদের উপর ঝাঁপ দিবে অবস্থা। সে দৌড়ে কাছে যাওয়ার চেষ্টা করতে করতে অলরেডি ঝাঁপ দিয়ে ফেলেছে। আচ্ছা, সে সামনে যাওয়ার পরে মানে যখন ডেড বডিটা ধরতে যায়, সে কাপড়টা সরিয়ে দেখে যে ওখানে কিছুই নেই। আসলে সে যেটা দেখলো সেটা কি, তার মাথায় মানে সে কোনো কিছুই সে মিলাতে পারছে না। এবং যতই মানুষের কাছে আপনার এক্সপিরিয়েন্সের কথাগুলো শেয়ার করছে, যতই মানুষকে বলছে, সে বলছে না এটা তোমার কোনো ধরনের ভুল, তোমার হ্যালুসিনেশন। তুমি আমরা জানি যে আপনার শিজোফ্রেনিয়ার পেশেন্টরা মাঝে মাঝে এসব জিনিসগুলা অনেক সময় লক্ষ্য করতে পারে। তো আমি চাই মানে উনি চাচ্ছিল যে আমি ডাক্তার দেখাবো। তো যখন ডাক্তার দেখালো, ডাক্তার বলে যে আপনি শিজোফ্রেনিয়ার পেশেন্ট না, শিজোফ্রেনিয়ার পেশেন্টরা নর্মালি কানের মধ্যে ফিস ফিস সাউন্ড খুব বেশি শুনতে পায়, তো আপনার এটা কোনো রোগ না, আপনি বেটার এই ওষুধগুলা খান এবং আপনি ঠিক হয়ে যাবেন। লাস্ট দিনের ঘটনা রাসেল ভাই, সে বাথরুম থেকে গোসল করে বের হচ্ছে, দরজা খুলেই দেখে যে তার রুম ভর্তি পানি। আচ্ছা, আপনার গোড়ালি সমান পানি। হঠাৎ করে পানিটা লাল হয়ে গেল এবং নিচের থেকে একটি হাত উপরে উঠে আসছে। ওইটা দেখে মানে ওই জিনিসটা পুরাটা হাত উপরে উঠার আশাকে সে নিচে নেমে গেল। বাসার সবাইকে ডেকে নিয়ে উপরে নিয়ে আসার পরে সব নর্মাল। সে নিজের মনটাকে আর টিকাতে পারলো না, কারণ যেগুলো সে দেখছে, যেগুলো ফেস করছে, সেগুলো আসলেই তার জন্য যৌক্তিক না, মানে তার জন্য এটা সুইটেবল না। সে বলছে আমি থাকবো না এখানে। তারপর চলে এসছে, সে বাসাটা ছেড়ে দেয়। আচ্ছা, ওই বাসা থেকে ওই লেন থেকে 2-3টা পরের লেন একটা বাসা নেয়, বাসাটা হচ্ছে একতলা বাসা আর কি। যেদিন সে বাসায় ঢোকে, যেদিন সে থাকে বাসায় মানে থাকা শুরু করলো, ওই দিনের রাতের ঘটনা। ঠিক ঘুম ভাঙে রাতের বেলা, গভীর রাত, আমি খুব ছোট করে বলে দিচ্ছি, গভীর রাত ঘুম ভাঙে, ঠিক সেই বাজে গন্ধ শরীর থেকে খসে খসে চামড়া পড়ছে, তার চোখের সামনে ঘটছে। সে বাড়ি চেঞ্জ করে কোনো লাভ হয়নি। আচ্ছা, সে ওই এলাকা ছেড়ে বাংলাদেশ আসার প্ল্যান করে ফেলে এবং 1 মাসের মধ্যে সে 1 মাসও টিকতে পারেনি। সে তার বাংলাদেশে এসে মানে বাংলাদেশে আসার পরে কি আর কিছু ঘটেছে? বাংলাদেশে আসার পর সে একটা জিনিস জানতে পেরেছে যে ওই যে বাসায় প্রথম সে উঠেছিল সেইখানের যে হাজবেন্ডটা ছিল, সে হাজবেন্ডটা মারা গেছে। এটা কোনো রিজন না, এটা কোনো রিজন হতে পারে না, বাট বাংলাদেশে আসার পর তার সাথে এরকম কিছু আর ঘটেনি। হ্যাঁ, অনেকে এটা কিন্তু বলেন যে অনেক সময় দেখা যায় যে মানে এমন কোন দেশ, যে দেশে যেতে হলে মানে সমুদ্র পার হতে হবে আর কি, এরকম কোন জায়গায় গেলে হয়তো মানে তারপরে কষ্ট করে সেই জায়গায় গেছে, অথচ তার সাথে কিন্তু রাসেলের অনেকগুলা রুমমেটস আছে, বাট তারা কখনো এসব জিনিস ফেস করে না। কিন্তু সেই কেন ফেস, সেই নিজে কেন ফেস করলো, এটাই তার কোশ্চেন। আলিফ, অনেক থ্যাঙ্কস। আজকে আলিফের প্রথমে 4 বছর হলো, রাইট? 2011 সালের ফেব্রুয়ারিতে আপনি এসেছিলেন এবং আজকে সেই হিসেবে 4 বছর